আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য পদত্যাগ করেছেন। এই খবরে গতকাল মধ্যরাতে ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। আজ ফের আনন্দ মিছিল করার কথা রয়েছে। এদিকে বিবৃতিতে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচার পরাজিত হয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অনশনের পর শিক্ষার্থীদের দাবি আদায়। অবশেষে পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য অধ্যাপক এস.কে শরীফুল আলম। দাবি আদায় হয় ৫৭ ঘণ্টার অনশন ভেঙে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। আমি মনে করি এই বিজয়টা শুধু আমাদের না, পুরো বাংলাদেশের, কারণ বাংলাদেশের প্রায় সকল ভার্সিটি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। যে ভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। এদিকে শিক্ষক সমিতির বৈঠকের পর বিবৃতিতে নিন্দা জানানো হয় চাপের মুখে উপাচার্য এবং উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। এর আগে গতকাল মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য এবং উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান কুয়েট তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ এক অধ্যাপককে। শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য গঠন করা হবে সার্চ কমিটি। গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর আবাসিক হল বন্ধ, ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইতিমধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং খুলে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এনটিভি নিউজ ডেস্ক। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে উত্তরাঞ্চলের ৩ জেলায় চলছে প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দিনব্যাপী পৃথক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির সহযোগিতায় এসব কর্মশালায় আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। দিনাজপুরে নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৫০ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমির ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, বরং সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এমন কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে দেশি পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, ট্রান্সশিপমেন্ট বাতিলে সাময়িক অসুবিধা হলেও রপ্তানি কমার আশঙ্কা নেই। তিনি বলেন, দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে ব্যবসায় পরিবেশ উন্নত করছে সরকার। এতে ব্যবসার খরচ কমিয়ে আনা সম্ভব হবে। এদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে সিঙ্গেল উইন্ডোজ চালু করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সব সমস্যার সমাধানে মন্ত্রণালয়ে আলোচনার পথ খোলা আছে। পাশাপাশি একক রপ্তানি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে একাধিক পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টিতে সরকার সহায়তা করতে চায় বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি।
এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। সো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, চিকিৎসক সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। সংকট মোকাবেলায় মশক নিধনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয় প্রশাসন। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। জেলার 12 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র বরগুনা জেনারেল হাসপাতাল। 56 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র 17 জন। এদিকে বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডেঙ্গু রোগীদের 5টা টেস্ট, 3টে এখানে হয়, 2টার জন্য বাইরে যেতে হয়। বারবার ব্লাড টানার পরিপ্রেক্ষিতে একবার ব্লাড টানার জন্যই বাইরে চলে যাচ্ছে। পেটে ব্যথা করতেছে, এবার আসছে জ্বর আইতে আবার যাই। ডক্টর কইছে 1000-এর নিচে নামলে আমরা রাহি না। এখন তো আমরা কইছি স্যার ওর আব্বু নাই, আমি গরিব মানুষ নেই, মুখে তো আজকে দিন রাখেন। সরকারি হসপিটালে যেমন ওষুধ তাদেরই দেওয়ার কথা, কিন্তু এই জায়গায় কিনা না লাগে এগুলা। তারপর এই জায়গায় শুধু দেওয়ার মতন একটা স্লাইন দিয়েছে শুধু। বর্তমানে এ হাসপাতালে নারী ও শিশু সহ ডেঙ্গু রোগী রয়েছে 28 জন, মৃত্যু হয়েছে 1 জনের। অন্যদিকে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে 40 জনেরও বেশি। আমাদের গত বছর অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ডেঙ্গুর একটা পর্যায়ে একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেলে আইসিইউ কেয়ার প্রয়োজন হয়। আমাদের এখানে আইসিইউ সেবাটা আমাদের এখনো চালু হয়নি, তো সেক্ষেত্রে ওই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আমাদেরকে রেফার করতে হয়। ডেঙ্গু পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে মশক নিধন সহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গতরাতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সরকার গত 24 সালের 5 আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সরকারের বেঁধে দেয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা না দেওয়ায় 1878 সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে একাধিক মামলায় আটক রয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদী তীরের জমি দখলমুক্ত ও দূষণমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে বাঁকখালী নদীতে প্রস্তাবিত নৌবন্দরের জমি পরিদর্শনকালে তারা একথা বলেন। দুই উপদেষ্টা কস্তুরাঘাট পৌঁছে নদী তীরের অবৈধ স্থাপনা, অপরিকল্পিত ড্রেজিং, পৌরসভার ভাগার পরিদর্শন করেন। পরিবেশ উপদেষ্টা বলেন, কক্সবাজারের প্রায় 12,000 একর বনভূমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাঁকখালী নদীতে দূষণমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, নদী দখলদারকারীদের ছাড় দেওয়া হবে না। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে দেশে বড় ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়াম মিলনায়তনে বন্দর দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভৌগোলিক সীমানা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা কারণে গভীর সমুদ্র বন্দরে বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহী। ইতোমধ্যে বে টার্মিনাল চ্যানেলে ব্রেক ওয়াটার নির্মাণে বিশ্বব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে নগরবাসীর দুর্ভোগ কমাতে এবার বাঁকলিয়ার বীরজাখাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছে মহানগর জামায়াতে ইসলামী। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজের শহর নিজেরা পরিচ্ছন্ন করতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। জলাবদ্ধতা যেন চট্টগ্রাম নগরবাসীর অভিশাপ।
নগরপিতা পরিবর্তন হলেও এই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না তাদের। এরপর নগরীতে ছড়িয়ে ছিটে থাকা নালা খাল যেন মৃত্যু ফাঁদ। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চট্টগ্রামে নির্মাচল বাকলিয়ার বীরজা খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মহানগর জামায়াতে ইসলামী। চাকতায় ইসাক খাল সিডিএ সংস্কার করলেও বীরজা খাল পরিষ্কারের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খালের মুখটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, স্থানীয়দের পোহাতে হয় দুর্ভোগ। মহানগর জামায়াত ইসলামীর খাল পরিষ্কার কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। আমরা ৬০-৭০ জন লোক কাজ করতেছি, মোটামুটি ভালো একটা উদ্যোগ নিয়েছি। খালের অস্তিত্ব এখানে নাই, যে খালটা ছিল এই খালটা একটা রাস্তা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ ২০ দিনের মধ্যেই এই পুরা খালটা আমরা পরিষ্কার করে পানি চলাচলের উপযোগী করে দেব। চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। যে কোনো কেউ ইন্টারেস্টেড হলে এখানে কোনো বাধা নেই। আমি কাউকে বলছি না যে তুমি, আমি কর্পোরেশন মেয়র, আমি করবো সব কিছু। আমি বারবার বলছি এই শহরটা আমাদের সবার শহর, আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নগরীর ৪১টি ওয়ার্ডের ৫৭টি খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, সম্প্রসারণ, খনন, দখলমুক্ত করার কাজ চলছে। এসব উন্নয়ন প্রকল্পের কাজ আগামী বছরের জুনে শেষ হবে বলে আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণের সামনে বিক্ষোভ করেছে দলের সমর্থকরা। সকালে শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করে ফয়জুল করিমের অনুসারীরা। কয়েকশো নেতাকর্মী আদালতের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে আদালত আগামী ৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল। এ খবর শুনে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা। ২০২৩ সালের অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টির অভাবে নানা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পুষ্টি বিশেষজ্ঞরা। দুপুরে সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। দেশে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা নিবারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও সে তুলনায় পুষ্টিমান অর্জিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা। সেমিনারের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এবং পুষ্টি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা স্মৃতি, মানে একটা স্মৃতি, যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে, এরকম অনেকগুলো স্মৃতি। এখন নেতৃবৃন্দ, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা সারাদিন আপনারা সকালবেলা এসছেন, আপনারা 3টি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন, আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ড গুলো নিচ্ছিলেন, এই যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন, এই কার্ডটা নিচ্ছিলেন, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো। দেখে আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে, মানে যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন, নিচ্ছিলেন, ভিডিওটা দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল। সবগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি যারা যায় ঢাকা থেকে, তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে, নেতাকর্মীরা এসছে, বসছে, আসছে, আমাকে পাঠাবা। তার একটা মূল কারণ হচ্ছে, দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাকে আমাকে পাঠাবা ছবি, ভিডিওগুলো। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে। আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টর্জিত অর্থ ব্যয় করে অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে,
অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন। এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কেউ না কেউ আপনাদেরকে বলেছে ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন তো, বলেছে না নিশ্চয়ই? ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, মানে তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে? আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে দিচ্ছে। এই জন্য চাইছে কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে। সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ডিএনএ দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে দিবসটি পালন করা হয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ সকলের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ও অ্যাডভাইজার প্রফেসর ডক্টর হোসেন রেজা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।